ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তার আগে বলো যে আমি কিছু তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে নিই। 1 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, মাথায় রাখবে, ক্লাস করতে গেলে মাঝে মাঝে ব্লার হতে পারে, একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আমাকে জানাবে। অস্থির হওয়ার কিছু নেই, সুন্দর মতো ক্লাসটা দেখবে। হ্যাঁ, আজকে আমি বলেছিলাম যে বহিপি পড়াবো, তাই তো? বহিপি এটা অনেকবার পড়েছো, এতবার পড়েছো, আজকে হয়তো এতটা ভালো লাগবে না। তো যেহেতু আমাদের পরীক্ষা বহিপির এবং তোমার উপন্যাসের কাকতাড়ুয়া, এটা একটা ভাইটাল রো ফার্স্ট পেপারের জন্য। এটা যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, এখান থেকে সৃজনশীল দুটো লিখতে পারো, এটা অনেকটা সহজ বলা যায়। তো আমরা সহজটাকে আরও কিভাবে সহজ করা যায়, কিভাবে চমকপ্রদ করা যায়, আমরা সেটা একটু চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ক্লাসটা একটু দেখার চেষ্টা করবে। হ্যাঁ, তো ইন দি মিন টাইম তোমরা যারা এসেছো তারা অন্যান্য যারা আসেন একটু ট্যাগ করে দেওয়ার চেষ্টা করো, যাতে একটু স্টুডেন্ট বেশি হয়। একটু চেষ্টা করো ট্যাগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ক্লাসটা বৃথা যাবে না। ওকে, তো বহিপির প্রথমেই চলে আসো। আমরা আমাদের যে কাজটা আছে, আমরা তোমরা থাকতে থাকতে আমি এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের জন্য আঁকাবো। ছোট্ট জিনিসটা খুব ভালো করে দেখার চেষ্টা করবে। ওকে, এই পর্যন্ত আঁকা হলো। এটা একটু ডাবল দিয়ে দাও। অনেকেই ভাবছো এটা স্যার কি করছে। হ্যাঁ, একটু আমাকে সময় দাও। এখান থেকে একটু কেটে দাও। ঠিক আছে, এখন দেখো আমরা কি আঁকালাম। এটা হচ্ছে দর্শক সারি। হ্যাঁ, ঠিক আছে, এটা দর্শক। তাহলে আমরা কি লিখবো? এটা, আর এটা হচ্ছে মঞ্চ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম মঞ্চ। এটা হচ্ছে মূল মঞ্চ, মূল মঞ্চ। আর এটা হচ্ছে গ্রিন রুম, গ্রিন রুম। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পথ, এখান থেকে চলে যাবে, এখানে স্টার্ট করলে এখানে চলে যাবে। আর এটা হচ্ছে দর্শকরা, এটা দর্শক, দর্শক গ্যালারি। আর মঞ্চটা এই জায়গাটায় নাটক কিভাবে অনুষ্ঠিত হবে, এই জায়গাটায়। তো এই জায়গাটা নাটক অনুষ্ঠিত হলে আমাদের কখন কোন চরিত্র কোথায় আসবে, 1 নম্বরে দেখো। আমরা আগে দেখি প্রথম কি হবে। প্রথমেই দেখো আমরা যে অংশটা পাবো সেই অংশটার নাম হচ্ছে, একটু আলাদা কালি দিয়ে দেখি, এটা হচ্ছে কাহিনী মুখ। ঠিক আছে, ভালো করে দেখো, কাহিনী মুখ। কাহিনী মুখটা আমরা একটু ইংরেজিতে লিখলে যেটা নাম হয় এক্সপোজিশন। কি হলো? এক্সপোজিশন। ঠিক আছে, এক্সপোজিশন 1 নম্বর। এই 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব শর্ত। কি বললাম? একটা নাটক হতে গেলে নাটকের পূর্ব শর্ত, এটা কি লাগবে? নাটকের পূর্ব শর্ত। আমরা এখানে লিখি পূর্ব শর্ত। একটা নাটক যখন মঞ্চায়িত করবো, পূর্ব শর্ত সমূহ 1 নম্বর। আমরা এখানে দিলাম 1 নম্বর, এটা লাগবে। 2 নম্বর দেখো, আমরা 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে, খুব ভালো করে দেখো, এটার নাম হচ্ছে কাহিনীর ক্রমব্যক্তি। ঠিক আছে, কি বললাম? কাহিনীর ক্রম
ব্যাপ্তি। ঠিক আছে, ওকে। এটার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে রাইজিং অ্যাকশন। ঠিক আছে, RISING অ্যাকশন, ACTI। ওকে, 2 নাম্বার। তাহলে এটাকে বললাম 2 নাম্বার। 3 নাম্বার চলে আসো। এরপরে 3 নাম্বার দেখো, খুব ধৈর্য ধরে একটু দেখবা। 3 নম্বরে যেটার নাম হচ্ছে নাট্যদ্বন্দ্ব। ঠিক আছে, এটার নাম দিলাম নাট্যদ্বন্দ্ব, অর্থাৎ নাটকের দ্বন্দ্ব হবে। এটার একটা ইংরেজি নাম আছে শুধু ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স, ওকে, গুড। এরপরে চলে যাও গ্রন্থি মোচন। এরপরে যে অংশটার নাম 3 নাম্বার দাও। এটা যদি তুমি 3 নাম্বার দাও, তাহলে 4 নাম্বারে চলে আসো। 4 নাম্বার অংশটার নাম হচ্ছে গ্রন্থি মোচন, বাংলা নাম গ্রন্থি মোচন। এর ইংরেজি নামটা দেখো, এর ইংরেজি নাম হচ্ছে ফলিং অ্যাকশন। আর সব শেষ যেটা, সেটার নাম হচ্ছে যবনিকাপাত। ঠিক আছে, যবনিকাপাত। ঠিক আছে, যবনিকাপাত। এটার ইংরেজি নাম হচ্ছে, সবাই জানো যে কনক্লুশন। কি হলো? এই অংশগুলো দেখে নাও। তাহলে কি কি হলো? আমরা 1 নম্বরে চলে যাব। দেখতে পাচ্ছ কিনা বলো? কোনো সমস্যা হচ্ছে? আশা করি সমস্যা হচ্ছে না। তাহলে কি নাটকের পূর্ব শর্ত? এখানে দেখো, একটা নাটক হতে হলে পূর্ব শর্ত সমূহ কি? পূর্ব শর্ত সমূহ দেখো, আমি একটা মঞ্চ আঁকিয়েছি। এই যে অংশটা, এই জায়গাটায় আমরা কি দেখব? এই জায়গাটায় আমরা যে চরিত্রগুলো দেখব, চরিত্রগুলো এখানে দ্বন্দ্বমুখর চরিত্র আছে। এটা বিভিন্ন চরিত্র আছে, হ্যাঁ, এই নাটকের উপরে আসবে। আসার পরে কাহিনী মুখ, এই অংশটার নাম হচ্ছে কাহিনী মুখ। কাহিনী মুখ কি করবে? কাহিনী মুখ হচ্ছে, আমরা এই অংশটা চলে যাবে সরাসরি এখানে। যাওয়ার পর আমরা যে কাহিনীটা নিয়ে আলোচনা করব, এই কাহিনীটা ওদের মধ্যে শুরু হবে। এইটা হচ্ছে কাহিনী মুখ। আসলে মূল কাহিনী কোনটা? হচ্ছে আমাদের বহিপির। বহিপিরের কাহিনীটা কি? একটা অল্প বয়স্ক একটা মেয়ের সাথে একটা 50 ঊর্ধ্ব একটা ব্যক্তির বিবাহ হচ্ছে। এই লোকটার নাম হচ্ছে বহিপির। এই বহিপির যখন মঞ্চে চলে আসলো, মঞ্চে আসার পরে বহিপিরকে পাবো প্রথমে, মঞ্চে পাবো এবং নৌকা পাবো, অনেক কিছু পাবো। আমি এক এক করে যাচ্ছি। এটা হচ্ছে কাহিনী মুখ, এটা এক্সপোজিশন। নাম্বার 2 দেখো, নাম্বার কাহিনীর ক্রমব্যাপ্তি। ক্রমব্যাপ্তি মানে কি? ব্যাপ্তি মানে যেমন একের পর এক কি হচ্ছে, একটার পর একটা যে আমরা ধাপগুলো পার হচ্ছি। প্রথম ধাপে কি হলো বলতো? আমরা প্রথম ধাপে দেখতে পেলাম একটা ডেমরার ঘাট পেলাম, ওখান থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আসছে। তুলে নেওয়ার পরে ওই জায়গায় কিন্তু নাটকটা থেমে থাকে। এই নাটকটা পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে মেয়েটাকে নিয়ে নৌকায় বজরায় তোলা হয়েছে। বজরায় তোলার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেক কিছু। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড রাইজিং অ্যাকশন। ক্লিয়ার? তাহলে নাম্বার 2 হলো রাইজিং অ্যাকশন। তাহলে এটা কোথায় হবে? এটাও কিন্তু মঞ্চে হবে। ঠিক আছে, একদম মঞ্চে চলে যাবে। এরপর দেখো নাট্যদ্বন্দ্ব। নাট্যদ্বন্দ্ব ইংরেজি নাম হচ্ছে ক্লাইম্যাক্স। এখন নাটকের মধ্যে যদি দ্বন্দ্বই না থাকে, ঠিক আছে, দ্বন্দ্ব মানে কথোপকথন, সংলাপ। এখন একজন সংলাপ বলবে একটা, এ বলবে একটা সংলাপ, ও বলবে, তার প্রত্যুত্তর করবে। এমনকি নাটকে কিন্তু হাতাহাতি হতে পারে, হাতাহাতি হতে পারে, মারামারি হতে পারে। আবার ওই জায়গায় তোমার ধাক্কাধাক্কি হতে পারে, কেউ মারা যেতে পারে, কেউ জীবিত থাকতে পারে। দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্বটা হচ্ছে, এই দ্বন্দ্বটার নাম হচ্ছে ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সটা এমনভাবে তৈরি করা যাতে এই যে আমাদের মাঝখানে এই আমরা দর্শকগুলো আছে, এই দর্শকগুলো সব সারি সারি আছে। এই দর্শকগুলো কখনো কি করবে? হাততালি দিবে, কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো মুচড়ে পড়বে। এটাই ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স যদি নাটকে না থাকে, তাহলে দর্শক আনন্দ পাবে না। দর্শক কি হবে? এখান থেকে ছেড়ে কোথায় চলে যাবে? বেরিয়ে যাবে। তাহলে সেই নাটকটা কখনোই ভালো নাটক হবে না। এরপরে চলে গেল, তাহলে আমরা 1 নাম্বার পেলাম। 1 নাম্বার আমরা কন্ডিশনগুলো পেলাম।
এক নাম্বার কন্ডিশন শেষ। 2 নাম্বার আমাদের কাহিনী এটাও হলো। 3 নাম্বার নাট্যদ্বন্দ্ব শুরু হলো। নাট্যদ্বন্দ্ব কোথায় শুরু হলো দেখো, নাট্যদ্বন্দ্ব শুরু হলো আসলে যখন মেয়েটাকে বজরায় তোলা হলো তাহেরাকে, তখন তার মা অর্থাৎ আমাদের নৌকায় যিনি মহিলা ছিলেন খোদেজা বিভিন্ন প্রশ্ন বানে করতে লাগলো। তখন কিন্তু সে কি বলবে, সত্য মিথ্যা সব কিছু, এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। এরপরে চলে যাও গ্রন্থিমোচন, ফলিং অ্যাকশন। গ্রন্থিমোচন হচ্ছে আসলে পরবর্তী অ্যাকশনটা কি করা উচিত, একদম শেষের দিকে কি করা উচিত, নাটকটা কোন দিকে যাচ্ছে, দর্শকগুলো বলবে এই নাটকের যে এই পর্যন্ত এসেছে, আসার পরে এখন কোন দিকে যাবে। এই সিচুয়েশনটা দেখো, আমরা মনে করলাম যখন তাহিরাকে প্রায় দিয়ে দিবে, বলছে ঠিক আছে হ্যাঁ তুমি আমাকে টাকা দিবে, টাকার বিনিময়ে আমি তোমাকে তাহিরাকে দিয়ে দেবো। দেখো আমরা সবাই মানসিকভাবে স্থির ছিলাম যে তাহিরা কেমন এইবার দিয়ে দিল। এই যে দিয়ে দিল মানসিকতা, এই মানসিকতাই হচ্ছে আমাদের ফলিং অ্যাকশন, কি হতে যাচ্ছে। আর সব শেষ ফিনিশিং যেটা বলবো সেটার নাম হচ্ছে যবনিকা পাত বা কনক্লুশন। কনক্লুশনকে আমরা দেখলাম ঠিকই হাতেম আলীর ছেলে কাকে নিয়ে চলে গেল, তার নায়িকা অর্থাৎ তাহেরাকে নিয়ে চলে গেল এবং আমাদের সব শেষ হয়ে গেল। আমরা সবাই হাসি মুখে বিদায় নিয়ে নিলাম এবং বিদায় নেওয়ার সময় আমরা সবাই খুশি হলাম যে না, শেষ পর্যন্ত ছোট্ট একটা মেয়ের একটা ভালো গতি হলো। এই যে গতি হলো এইটাই হচ্ছে যবনিকা পাত। তার মানে এই যবনিকা পাত যখন হলো তখন কিন্তু দর্শক হয় হাততালি দিবে, নাই কাঁদবে, নাই মুষকে পড়বে। তাহলে এই জায়গায় দর্শক কি করেছে, এই দর্শক কিন্তু আনন্দিত হয়েছে না। দর্শকের মনে কি চেয়েছিল, দর্শকের মনে এটাই চেয়েছিল যে হায়রে এই ছোট্ট একটা মেয়ের যদি এই 50 ব্যক্তির কাছে সত্যি সত্যি শেষ পর্যন্ত তাকে দিতে হয়, এর পরবর্তী পরিস্থিতি কি হবে, এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল। আমরা যারা পাঠক আমাদের মধ্যেও দ্বন্দ্ব ছিল, কিন্তু এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত শেষ হলো। কনক্লুশনটা কি, খুব শুভময় একটা কনক্লুশন হলো। তাকে আর যেতে হলো না, তার ঠিক কি করলো এবং সব শেষ কিন্তু এই বহির্বিরো মেনে দিল। ওকে, তো আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। এই অংশটা আমি তোমাদের কখনোই করাইনি। এই অংশটা তোমরা দেখো, দেখার পর দ্বিতীয় অংশে চলে যাব। আশা করি আজকে তো আশা করি দ্বিতীয় অংশে চলে যাও। প্রথম অংশ ক্লিয়ার। আচ্ছা বলো, প্রথম অংশ কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন প্লিজ। আবার বলি, ইংরেজিগুলো মনে রাখবা। কাহিনীর মুখ হচ্ছে এক্সপোজিশন, নাম্বার সেকেন্ড হচ্ছে কাহিনীর ক্রমব্যাপ্তি রাইজিং অ্যাকশন, থার্ড ওয়ান হচ্ছে নাট্যদ্বন্দ্ব যেটাকে নাট্যগুণ বলা হয় ক্লাইম্যাক্স, এবং গ্রন্থিমোচন বাংলায় বলা হয় ফলিং অ্যাকশন, এর লাস্ট হচ্ছে কনক্লুশন। প্রত্যেক নাটকের এই 5টা অংশ থাকতেই হবে। যদি কোনো নাটকে এই 5টা অংশের একটা অফ হয়ে যায়, একটা না থাকে, তাহলে কিন্তু সেটাকে পূর্ণাঙ্গ নাটক বলা যাবে না, তাই তো? এবং আমরা মজার ব্যাপার দেখো, সবগুলো এই নাটকে আমরা সবগুলোর কিন্তু আভাস পেয়েছি এবং সবগুলোই আছে। তুমি এখন কল্পনা করো, তুমি একটি স্টুডেন্ট, স্যার কীভাবে আমার সম্ভব? দেখো, কল্পনা করে দেখো। প্রথমে আমরা পূর্বর কাহিনী মুখ, যখন আমরা কোথায় গেলাম, মঞ্চে চলে গেলাম। মঞ্চে চলে যাওয়ার পরেই আমরা অনেকগুলো চরিত্র দেখতে পাবো। তাহেরাকে দেখতে পাবো, তারপরে আমরা খোদেজাকে দেখতে পাবো একটা নৌকার ভিতরে। এই নৌকার ভিতরে তারপরে অনেকগুলো জিনিস দেখতে পাবো। এইটা হচ্ছে কাহিনী মুখ। শুরু হলো কি, নৌকা আঘাত লাগছে, নৌকা থেকে আমরা চলে গেলাম, কোথায় চলে গেলাম, আমরা বজরায় চলে গেলাম। ঠিক আছে, এইগুলোই হচ্ছে কাহিনী সবগুলো। তখন কিন্তু এখনো দ্বন্দ্ব শুরু হয় না, অর্থাৎ তখনও পর্যন্ত আমরা স্থির করে আছি কোথায় গেল, কি হলো, এই উপকার করলো, এই জিনিসগুলো। দ্বিতীয় অংশে যখনই ক্রমব্যাপ্তি হবে, ক্রমব্যাপ্তি মানে তুমি দেখো, ক্রমব্যাপ্তিটা হচ্ছে আরো সহজ করে বললে কি বলা যায় বলতো? তুমি স্কুলে আসবা, স্কুলে আসার যে প্রাথমিক যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা তুমি শাওয়ার নিবা, তুমি মুখ ধুবা, বই খাতা নিবা, হোমওয়ার্কগুলো কপিগুলো নিবা, এটা পূর্ব প্রস্তুতি। তো আমাদের একটা পূর্ণাঙ্গ নাটকের পূর্ব প্রস্তুতি হচ্ছে কাহিনী মুখ। আর দ্বিতীয় যে তুমি রওনা হলাটা এটা কাহিনীর ক্রমব্যাপ্তি। তুমি কিন্তু বাসায় আর থাকলে না, তুমি বাসা থেকে আস্তে আস্তে পদব্রজে বা গাড়িতে অথবা যেভাবে এসে যাচ্ছ, এটা হচ্ছে ক্রমব্যাপ্তি। আর নাট্যদ্বন্দ্ব কি? নাট্যদ্বন্দ্ব তুমি ক্লাসে এসে গেলে, এসে সাধু স্যার পড়াচ্ছে, তুমি শুনছো, বুঝছো না, বারবার শুনছো, বুঝছো না, এটা তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। স্যার আর একটু ভালো বোঝান, স্যার আর একটু ভালো করে পড়ান। এই দ্বন্দ্ব, এই যে সংলাপগুলো বলছি, সংলাপের মধ্যে উত্থান পতন আছে। এই উত্থান পতনটাকে আমরা বলছি নাট্যদ্বন্দ্ব। মনে রাখবা, একটা নাটকের সবচেয়ে ভালো অংশ, সবচেয়ে ভালো সুন্দর জিনিস হচ্ছে নাট্যদ্বন্দ্ব। ক্লাইম্যাক্স যদি না থাকে সেটা কখনোই ভালো নাটক হয় না। কিন্তু ক্লাইম্যাক্সের পরিণতিটি হয় দুই ভাবে।
জানো নিশ্চয়। একভাবে হচ্ছে সেটা হচ্ছে শান্তির, আর একটা হচ্ছে অশান্তির। অশান্তির বলতে যেটাকে আমরা ট্র্যাজেডি বলি, আর শান্তি যেটা মিলনাত্মক বলা হয়, তাই না? একটা বিয়োগাত্মক আর একটা মিলনাত্মক। তো আমরা এই জায়গায় দেখেছি মিলনাত্মক হয়েছে, কিন্তু একদিক থেকে বিয়োগাত্মক। কার দিকে? আমরা দেখলাম যে বিয়োগাত্মক হচ্ছে বহিপীরের স্ত্রী আর তার কাছে থাকলো না, এটা তার কাছে বিয়োগাত্মক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বহিপীরকে কিন্তু আমরা কেউ পছন্দ করতাম না, এবং যে যারা এই নাটকটা শুনছে বা নাটকটা করছে কেউ কিন্তু বহিপীরকে পছন্দ করে না। সুতরাং আমাদের কাছে আনন্দের এটাই, আমরা সবাই পছন্দ করেছি হাশেম আলীকে, এবং আমরা মনে মনে ভেবেই নিয়েছি যে সত্যিকার অর্থে মেয়েটা যদি হাশেম আলী শেষ পর্যন্ত তাকে রেখে দিতে পারতো, তাহলে কিন্তু আমরা যারা পড়েছি নাটকটা আমাদের সবার কাছে ভালো লাগতো। এটা এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটাই হচ্ছে তোমার মিলনাত্মক। আর যে তোমার যদি কোনো কারণে বহিপীরের হাত থেকে আমরা নিস্তার করতে পারলাম না, কাকে? তাহেরাকে, তখন হয়ে যেত ট্র্যাজেডি, দ্যাট ইজ বিয়োগাত্মক। তাহলে আমাদের এই নাটকটা মিলনাত্মক হয়েছে একদিকে, কিন্তু বহিপীরের কাছ থেকে চলে যাওয়াতে এটা বহিপীরের জন্য বিয়োগাত্মক, কিন্তু আমাদের জন্য বা সবশেষ নাটকের জন্য মিলনাত্মক। এবং আরেকটা মজার ব্যাপার দেখবা এই জায়গায়, যদি একটা নাটকে দর্শক দুটো জিনিস করবে, একটা হাততালি দিতে দিতে বেরিয়ে আসবে যে বাহ ভালো হয়েছে, আর একটা চোখ মুছতে মুছতে বেরিয়ে আসবে। চোখ মুছতে মুছতে যখন বেরিয়ে আসবে তখন মনে করবা সেটা হচ্ছে ট্র্যাজেডি, আর যখন দেখবা হাততালি দিতে দিতে বেরিয়ে আসবে তখন সেটা মনে করবা এটা কমেডি হতে পারে, আবার এটা হতে পারে তোমার মিলনাত্মক হতে পারে। তো যাই হোক না কেন, আমাদের এই নাটকটা শেষ পর্যন্ত কিন্তু ফিনিশিংটা হয়েছে, আমাদের মনে সবাই আনন্দ দিয়েছে, আমাদের দর্শকের মনে ব্যথা দেয় নাই। ওকে, আর গ্রন্থিমোচন গেল, ফলিং অ্যাকশন, এইগুলো এখন সবগুলোই হতে হবে এই মঞ্চে। মঞ্চে যদি না হয় তাহলে কিন্তু কখনোই সেটা পূর্ণাঙ্গ নাটক হবে না। ওকে, এখন আমি এটা মুছবো। দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশে চলে যাব যখন, তখন আমি এটা মুছতেই হবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে বাবা তোমাদের? কোশ্চেন থাকলে বলো, আমি উত্তর দিব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও আমাকে বলবে। ওকে, তোমরা যদি কিছুই না বলো তাহলে তো কিন্তু আমি বুঝবো যে হয় বুঝতে পারো নাই। হ্যাঁ, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি? স্যার এটা কি নাদিরা লিজা বলছো স্যার, সাপোজ আ পিস অফ লিটারেচার ডাজ নট ফুলফিল দ্য ফর্মাল কন্ডিশন অফ দ্য পারফেক্ট লিটারেচার বাট ইট লিভস দ্য ডিপ মার্ক অফ দ্য। আচ্ছা, এটা তোমার উত্তরটা আমি লিজা পরে দিচ্ছি। তাহলে এইটুকু বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এখন আমরা এইটুকু মুছবো, আমাদের জায়গা কম, এই জন্য এইটুকু আমাদের মুছতে হবে। এইটুকু মোছার আগে আমরা এখান থেকে একটু জায়গা নিয়ে বের করতে, তারপরে আমরা শুরু করতে পারি। এখন দেখো আমি একটু কালো কালি ব্যবহার করব। তোমরা জানো যে এই যে মঞ্চ আছে, এই মঞ্চের ভিতরে তিনটে অংশ খুব গুরুত্বপূর্ণ। তিনটে অংশ আগেই আলোচনা করেছিলাম। একটা অংশের নাম হচ্ছে টাইম অফ অ্যাকশন, 2 নম্বরে হচ্ছে প্লেস অফ অ্যাকশন, আর 3rd নাম্বারে আমি বলেছিলাম ইউনিটি অফ অ্যাকশন। রাইট? তো আমরা এখানে দেখো, আমরা যদি 1 নম্বরে করি, 1 নম্বরে আমরা এই জায়গায় করলাম, এটার নাম দিলাম দেখো সময়ের ঐক্য। হ্যাঁ, 3টে ঐক্য লাগে, সময়ের ঐক্য। দেখা যাচ্ছে কিনা দেখো তো? ঠিক আছে। 2 নম্বর দেখো, আমি এটার নাম দিলাম ঘটনার ঐক্য। ঘটনার ঐক্য, ঠিক আছে। আর আমি এরপরে 3 নম্বরের নাম দিলাম স্থানের ঐক্য। এই 3টে জিনিস খুবই প্রয়োজন। স্থানের ঐক্য, এই 3টে জিনিস কেন প্রয়োজন বলো তো? এখন ঐক্য হচ্ছে, তোমরা যদি এটা ইংরেজি চাও তা আমি করে দিচ্ছি, এটা নাম হবে টাইম অফ অ্যাকশন, এটার নাম হবে প্লেস অফ অ্যাকশন, প্লেস অফ অ্যাকশন, আর এটার নাম হবে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশন। ওকে, এই অ্যাকশন তিনটে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা খুব মজার জিনিস। কেন মজার জিনিস জানো? তোমরা সবাই জানো যে নাটক হতে হলে বাস্তবতা ভিত্তিতে কিছু ঘটনা ঘটতে হয়। যদি ঘটনা না ঘটে নাটকের অংশ পাবো কোথায়? আর এই নাটকের অংশের জন্য আমাদের কি করতে হয়? ঘটনার কাছে যেতে হয়। একটা বাস্তব জীবনে ঘটে গেছে সেই ঘটনা রসদ দিয়ে, র ম্যাটেরিয়ালস নিয়েই কিন্তু আমরা নাটক তৈরি করি, না হলে কিন্তু হয় না। এখন বলতে পারো স্যার এটা কোন জায়গায় ঘটতে পারে? কোনো না কোনো জায়গায় ঘটেছে, কোনো না কোনো এলাকার ঘটনা কিন্তু এটা। যেমন তোমরা আর কোন নাটক করতে পারো? আমি মনে হয় তোমরা ছোটবেলায় আর তেমন কোনো নাটক করো নাই।
তো বড় হলে পড়বে রক্তাক্ত প্রান্তর পড়বে, ইন্টারমিডিয়েটে গেলে তোমরা সিরাজউদ্দৌলা পড়বে, এটা আরও বড় পরিসরে আরও সুন্দর করে বিস্তার করে দেয়া আছে এই জায়গায়। তো আমরা এই ঐক্যতা, সময়ের ঐক্য, ঘটনার ঐক্য এবং স্থানের ঐক্য, এই তিনটে খুব ভালো জিনিস। তিনটে ভালো জিনিসের মধ্যে অন্যতম কারণটা দেখো, 1 নম্বর মাথায় রাখবে যে স্যার বললেন যে সময়ের ঐক্যটা কি। সময়ের ঐক্য দেখো, সময়ের ঐক্য হচ্ছে একটা বাস্তব জীবনে ঘটনা ঘটে গেছে, বাস্তব জীবনে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা যখন কেউ নাটকে রূপান্তর করবে অথবা একজন লেখক নাটক লিখে ফেলবে। আচ্ছা, কোনটা বিষয়ে নাটক লিখতে পারে? ধরো তুমি ধরো একজন ব্যক্তি অফিসে যাচ্ছে, বাসা থেকে বের হলে একটা রিক্সায় চড়লো, রিক্সা থেকে চড়ার পরে সে মতিঝিল যেতে যেতে ছোট একটা অ্যাক্সিডেন্ট করলো, তারপরে সেই অ্যাক্সিডেন্টটা একটা হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো, তারপরে ডাক্তার নার্স তাকে সেবা করলো, সেবা করে সে সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পরে তার ওই ডাক্তারের সাথে ভাব হলো, এরপরে সে বাসার থেকে গিয়ে কয়েকদিন ঘোরাফেরা করলো, তারপরে তার বাড়ির থেকে প্রস্তাব দিল, ডাক্তারকে বাসায় নিয়ে গেল। ক্লিয়ার? এই ঘটনা নিয়ে একটা নাটক হতে পারে। এই নাটক হতে গেলে কতটুকু সময় লাগলো? তাহলে নিয়ে গেল, আসলো, যা সব মিলিয়ে 1 ঘন্টার বিষয়। এখন এই ঘটনা যখন তুমি নাটক তৈরি করবে, তখন কিন্তু বাস্তব জীবনেও বাস্তব জীবনের যে সময়টুকু নাটকেও একই সময় ব্যবহৃত হবে। দিস ইজ কল্ড টাইম অফ অ্যাকশন। ওকে, এইটাই হচ্ছে সময়ের ঐক্য। বাস্তব জীবনে যতটুকু ঘটনা ঘটেছে, যখন এই জায়গায় মঞ্চায়িত হবে, যখন এই যে নাট্যমঞ্চে মঞ্চায়িত হবে, একই পরিমাণ সময় লাগতে হবে। দিস ইজ কল্ড টাইম অফ অ্যাকশন, দ্য সময়ের ঐক্য। সেকেন্ড ওয়ান দেখো, আমি বললাম স্থানের ঐক্যটা আগে। স্থানের ঐক্যটা কি? স্থানের ঐক্য দেখো, যে স্থানে ঘটনাটা ঘটেছে। এখন আমি যে ঘটনা বললাম, ডাক্তার আছে, ডাক্তার থাকলে তো তার জিনিসপত্র থাকবে, তারপরে সে অসুস্থ হলো, একটা বেড থাকবে, তারপরে অন্যান্য ওষুধ থাকবে, সব থাকতে হবে, না হলে কিন্তু এটা নাটক হবে না। অনুরূপভাবে আমরা যখন এই নাট্যমঞ্চে এই জায়গায় নাটক করাবো, তখন কিন্তু আমাদের বহির্বিন নাটক করতে হলে ওই দাড়ি টুপিওয়ালা একজন লোক লাগবে, মাথায় টুপি লাগবে, বয়স্ক একটা ব্যক্তি লাগবে, একটা কি লাগবে, বজ্রা লাগবে, একটা ছোট নৌকা লাগবে, এমনকি নদীতে যে নৌকা যাচ্ছে এই নদীও সেখানে আঁকানোর চেষ্টা করতে হবে যদি পূর্ণাঙ্গ বা সুন্দর একটা নাটক করতে হয়। তাহলে এই জায়গায় এটার নাম হচ্ছে স্থানের ঐক্য। স্থানে কি কি ঘটনা আছে, কি কি জিনিস আছে, এটার নাম স্থানের ঐক্য। এরপরে দেখো ঘটনার ঐক্য। ঘটনার ঐক্যটা হচ্ছে তোমার কোন ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে হয়েছে সেই ঘটনার আনুষঙ্গিক যে বিষয়গুলো এগিয়ে যাবে, এক জায়গায় থেমে যাবে না। এক জায়গায় যদি থেমে যায় সেটা নাটক হবে না, সেটা দর্শকই দেখবে না। ঠিক আছে? অর্থাৎ এই কোথায় চলে যেতে হবে, কনক্লুশনে যেতে হবে। অর্থাৎ একটা নাটক হলে অবশ্যই তোমার পরিণতিটা থাকতেই হবে। ওকে, আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন নাটক বারবার মূল জিনিসটা না পড়ে তোমরা এদিক ওদিক করা যাবে না, আগে মূল জিনিসটা বুঝবা। ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের জন্য সুবিধা হবে। এবং এই জিনিসটা যদি কেউ পরবর্তীতে তোমরা কোনো নাট্যকার হও অথবা অভিনয় করো অথবা নাটক লেখো, তখন আমার এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? এবং মনে করবা যে আমাদের কোন কোন জিনিসগুলো লাগা উচিত, সেই জিনিসগুলো এখানে লাগবে। ওকে, তো তুলে নাও। এবার অন্য জায়গায় চলে যাব, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এখন চলে যাও, আমাদের মঞ্চ টঞ্চ সবই দেখলাম, এখন আমরা মূল বক্তব্যে যাব। আসলে আমাদের ওই ঘটনাটা এখন এখানে তোমরা জানো, আমাদের নাটকের জন্য আসলে ক খ আমাদের বাধা হয়ে দাঁড়াবে না। ক খ অনেকবার পড়েছ, আমাদের গ এবং ঘতে বাধা হয়ে দাঁড়াবে। তো গ এবং ঘ উত্তরের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, বেশ কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো আমাদেরকে একটু, আসলে সেই ক্যারেক্টারে কি বলতে চাচ্ছি, আসলে ক্যারেক্টারগুলো কোন দিকে মন নিয়েছে, আসলে ক্যারেক্টারগুলো কোনটা কোন ধরনের, আমরা যদি এটা নিজেরা বুঝতে পারি তো দেখবা যে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে, তো আমরা চলে আসি প্রথমেই। দেখো প্রথমেই তার আগে একটুখানি তোমাদের আগে এটা করে দিয়েছিলাম, তারপরও এটা একটু লিখে নিবা। এটা দেখো, নাটক হচ্ছে নাট্যশাস্ত্র বলা হয়, নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র থেকে যে অংশটা হয় সেই অংশটার নাম হচ্ছে দৃশ্যকাব্য। এখান থেকে চলে আসছে দৃশ্যকাব্য। এটা আমি আগেও দেখিয়েছি, আরেকবার দেখালাম।
দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্য আরো আধুনিক হলো। দৃশ্যকাব্য আধুনিক হওয়ার পরে তখন তার নাম হয়ে গেল ড্রামা। ঠিক আছে, এই ড্রামা হয়ে গেল। এই ড্রামা ড্রামা যখন হলো, ড্রামা মানে অ্যাকশন, এখানে একটা অ্যাকশন হলো, ড্রামা মানে অ্যাকশন হবে। ঠিক আছে, এই ড্রামা থেকে যে অংশটা আমরা পেলাম সেটার নাম হচ্ছে একেবারে বাংলা। বাংলা আমরা যার নাম দিলাম নাটক। ঠিক আছে, আমরা কেউ নাটক বলি, নাটকটাকে কেউ নাট্য বললাম। ঠিক আছে, নাট্য বললাম। আবার নাট্যটাকে কেউ নট বললাম, আবার নটটাকেও নটি বললাম। ঠিক আছে, অনেকগুলো শব্দ কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করেছি। কিন্তু মজার ব্যাপার, এই শব্দগুলো সব এসেছে সংস্কৃত একটা শব্দ। সেই সংস্কৃত শব্দের নাম কিন্তু নট। ক্লিয়ার? সেই সংস্কৃত শব্দের নাম হচ্ছে নট। এখানে দেখো হসন্ত। আর এই নট মানে কি জানো? এই নট মানে হচ্ছে, এই নট শব্দের অর্থ হচ্ছে, এটা খুব ভালো করে মনোযোগ দাও। নট শব্দের অর্থ কি? আমি যে বললাম নট, এই নট শব্দের অর্থটা কি? নট শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ নট মানে আমরা বললাম নড়া চড়া করা। অর্থাৎ তুমি যদি মনে করো আমি নাটক করব, নড়াচড়া করব না, হাত পা ঝাড়াবো না, অথবা তুমি এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে, এক জায়গায় গম্ভীর হয়ে থাকবে, এক জায়গায় মাথা নিচু করে থাকবে, হবে না। নাটক মানেই নড়াচড়া করবো, তোমার মুভমেন্ট করতে হবে, ক্লাইম্যাক্স সৃষ্টি করতে হবে, তোমাকে নতুন নতুন সংলাপ বলতে হবে। তোমার সংলাপ বলে যাতে অন্যান্যরা তোমাকে হাততালি দেয় সেই জিনিসগুলো বলতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু সেটা কখনোই ভালো নাটক হবে না। সুতরাং বুঝেছো? আয়ান আহমেদ বলছো, বুঝেছো? এটা খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব জরুরি, এটা ভালো। এবং এটা আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের এক্সট্রা যে জিনিসটা হলো যে মজা পাওয়া। মজাটা কি? যে তুমি নাটক সারা জীবন সারা পড়িয়েছে, আমি পড়িয়েছি, আমরা সবাই পড়িয়েছি, পড়াতে 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 রিডিং পড়িয়ে পড়িয়ে এটা আমি রিডিংয়ের থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি যাতে তোমরা একটু মজা পাও। এবং দেখবা যে এই সমস্ত জিনিসগুলো দেখলে তোমার, আমি সেদিন বই পড়া পড়িয়েছিলাম যে দিস ইজ কল্ড স্বশিক্ষায় শিক্ষিত। তুমি পরিপূর্ণভাবে এখন তোমার মাথার মধ্যে ছবি হয়ে গেল যে একটা মঞ্চ লাগে, মঞ্চের সামনে দর্শক লাগে, দর্শকরা হাততালি দিবে অথবা ভেঙে পড়বে অথবা কাঁদবে, আর তোমার সামনে যে মঞ্চ আছে এই মঞ্চের উপরে নড়াচড়া করবে, হাঁটাহাঁটি করবে, মুখ দিয়ে কথা বলা বলি করবে, হাতাহাতি করবে। এটাই হচ্ছে নাটক। আর আমাদের বহির্বির নাটক এখন তুমি কল্পনা করে নাও, একটা মঞ্চ সাজিয়ে নাও, তুমি তোমার মতো মঞ্চ সাজিয়ে নিবে। মঞ্চের মধ্যে কখন বহির্বির আসলো, কখন তাহেরা আসলো, কখন হাতেমালি আসলো, কখন হাসেমালি আসলো, কখন খোদেজা আসলো, বা আনোয়ার উদ্দিনের কাছে কি জন্য গেল, অথবা চাকর বাকরগুলো কি করবো, সবগুলো এক এক করে মনে করো, আর ওই তুমি নাটকের উপরে বসিয়ে দাও, দেখো তোমার আর পড়া লাগবে না। ওকে, তাহলে আমরা এই জায়গাতে শেষ করব। আমরা কি বলি? নাট্যশাস্ত্র। এটা একটা শাস্ত্র। কি সম্মান দেওয়া হয়েছে দেখো, একটা সম্মান দেওয়া আছে, একটা শাস্ত্র। যে আমরা যেমন ব্যাকরণ শাস্ত্র বলি না, এরকম নাট্যশাস্ত্রই আছে নাটকের জন্য। এই নাট্যশাস্ত্র থেকে দৃশ্যকাব্য আসলো। এই দৃশ্যকাব্য তোমরা জানো দুই প্রকার। অন্য কাব্যের মধ্যে একটা শ্রব্য কাব্য আছে, তখন মানুষরা ওই দেখে দেখে কোনো সংলাপ বলতো না, রাজা বাদশাদের মন ভরাতো, হাঁটতো, দুলতো, খেলতো, এটা থেকেই নাটক, এই দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্য আরো আধুনিক হলো, ড্রামা হলো। এই ড্রামা থেকে, ড্রামা মানেই তো অ্যাকশন। এরপরে দেখো নাটক, নাট্য, নট, নটি, অনেকগুলো নাম পেলাম বাংলায়। এর পরে আসলে এই তিনটে সবগুলো শব্দ এসছে নট থেকে। আর নট শব্দ সংস্কৃত, যার অর্থ হচ্ছে নড়াচড়া করা। ওকে, এটা আমি আগের ক্লাসে কিন্তু বলেছিলাম, তারপরে একটু ঝালাই করে দিলাম যাতে তোমাদের কারো কোনো সমস্যা না হয়। এখন চলে আসো মূল অংশে, আমরা চলে যাব। মূল অংশে যাওয়া মানে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। এখন আমরা দেখো বহিঃপীর। ওকে, বহিঃপীর কে? বহিঃপীর। বহিঃপীর সম্পর্কে আমার কিছু বলার নেই। বহিঃপীর সম্পর্কে বলবো না, কিন্তু দুটো অংশে বিভক্ত করব। এই লোকটাকে দুটো অংশে বিভক্ত করে ফেললাম। এক নাম্বার অংশ, তাহলে কি আমি দুটো অংশে দিয়ে দিলাম। এখানে দেখো বহিঃপীর আমি দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে একটা নাম দিলাম, একটা নাম দাও ফার্স্ট ফলিং অ্যাকশন। ঠিক আছে, এটা সুন্দর নাম দিলাম, ফার্স্ট ফলিং অ্যাকশন। আর পরেরটা নাম দিলাম ফিনিশিং।
ফিনিশিং ফলোইং অ্যাকশন। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে দুই রকমের চরিত্র হয়। একটা ফার্স্ট ইমপ্রেশনে আমাদের বহির্বিক কেমন ছিল আর শেষের দিকে কেমন ছিল সম্পূর্ণ অন্যরকম। প্রথম যেটা তুমি ধরতে পারো, সেকেন্ডটা তাহলে তুমি বুঝতে পারবে। এখন প্রথম অংশে আমরা তাকে কিভাবে দেখলাম, কিভাবে চিনলাম? প্রথম অংশে 1 নম্বরে দেখলাম সে লোকটা ছিল, 1 নম্বরে ছিল ধুরন্ধর। আমরা লিখে নিই ধুরন্ধর। ঠিক আছে, লোকটা খুবই ধুরন্ধর ছিল। ওকে, 2 নম্বর আর কি পেতে পারি তার চরিত্রের মধ্যে? ধুরন্ধর প্রকৃতির ছিল। তারপরে কি ছিল? ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ধর্ম নিয়ে সে খেলা করতো। তাহলে আমরা নাম দিলাম ধর্ম ব্যবসায়ী। ওকে, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে আমরা আর তার চরিত্রের মধ্যে কি কি পেয়েছি? আর সে ছিল অত্যন্ত সুচতুর, যেটাকে আমরা ক্লেভার বললাম। হ্যাঁ, আচ্ছা, এটার পরে কেন আমরা এটা বললাম? সে ধুরন্ধর ছিল এই জন্যই, সে বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে যেত, নিজে কোনো কাজ করতো না। সে মুরিদ তৈরি করেছে। মুরিদ তৈরি করার পরে তাদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, তাদেরকে আবেগ দিয়ে কথা বলতো, তাদেরকে প্রলোভনে ফেলাতো, তাদেরকে কখনো কখনো ধর্মের কথা বলে তাদেরকে কুপকাত করত এবং করে তাদের কাছে অর্থ নিত, বিত্ত সাহায্য নিত। তারপরে তাদের কাছে বিভিন্ন রকম ভালো ভালো খাবার তাদের কাছ থেকে সে গ্রহণ করত। এই জন্যই তার কোনো অর্থের অভাব নেই, অর্থ কিন্তু তার আছে, কারণ সে এইভাবেই ধর্মকে আশ্রয় করে কিন্তু মানুষের কাছে গেছে এবং মানুষ তাকে বিশ্বাস করে তার কাছে অনেক অর্থ, দান ধ্যান অনেক কিছু দিয়ে দিয়েছে অম্লান বদলে। এবং এটা তার মানে বোঝা যাচ্ছে তৎকালীন সমাজের মানুষরা খুব একটা শিক্ষিত ছিল না। হ্যাঁ, এটা শিক্ষিত ছিল না, ধরে দিলাম। 2 নম্বর দেখো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কেন? কারণ দেখো ধর্মকে অবলম্বন করে, ধর্মের কথা বলে যারা মানুষকে প্রলোভন দেয় অথবা মানুষকে ধোঁকা দেয় অথবা মানুষকে বিপদে ফেলে কার্যোদ্ধার করে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি। তাহলে এদিক থেকে কিন্তু 2 নাম্বারটা ঠিক, তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন। 3 নাম্বারটা একটা সুচতুর বলতে যেটা আপনার কানিং, নট ক্লেভার। ক্লেভার মিনস অনলি যে চালাক বলতে পারি, কিন্তু সে ছিল তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, সুচতুর ব্যক্তি, দ্যাট ইজ কানিং। ঠিক আছে, একদম শিয়ালের মতো কানিং ছিল, যার জন্য সে কোনো জায়গায় কিন্তু আটকিয়ে যেতে পারে না, এখানেই গেছে মানুষ তাকে সম্মান করেছে। ওকে, কিন্তু যখন আমরা নৌকায় চলে আসলাম, যখন তার সেকেন্ড স্টেপে গেলাম, ফিনিশিং ফলিং স্টেজে গেলাম, সেই জায়গায় গিয়ে দেখি সে রূপ পরিবর্তন করে ফেলেছে। কখন রূপ? নৌকায় করে যখন সে বারবার বলেছে যত অর্থ লাগে আমি আপনাকে দিব হাতে মালিক, আমি জমিদারিত্ব রক্ষা করব, কিন্তু ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিতে হবে। এই যে একের পর এক কন্ডিশন দিচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সব কিছুই হবে, অত চিন্তা করেন না, সব কিছুই হবে, কিন্তু আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। এবং সে বদ্ধপরিকর, যেভাবেই হোক তাহেরাকে সে ফিরিয়ে নিয়ে যাবেই। কিন্তু আস্তে আস্তে কিন্তু তা হয় না। যখন শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সত্যি সে আর তাকে পেল না, তখন কিন্তু তার চরিত্র অটোমেটিক্যালি পরিবর্তন করে নিয়ে এলো। পুলিশ ডাকার কথা বললো, পুলিশ ডাকা হলো না, এবং সে কিন্তু মাইন্ডসেট করে দিল যে এটাই হচ্ছে তোমার নিয়ত, মেনে নিতে হবে। তাহলে সে যেমন চালাক ছিল, তাহলে এই জায়গায় কিন্তু আমরা তাকে বুদ্ধিমান ধরতে পারি। তাহলে দ্বিতীয় স্টেপে তার চরিত্রের অবস্থা কি ছিল? দ্বিতীয় স্টেপে তার চরিত্রের অবস্থা দেখলাম, 1 নম্বর দেখলাম যে কোনো পরিস্থিতিতে, হ্যাঁ, পরিস্থিতি মোকাবেলায় সামর্থ্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা লিখলাম পরিস্থিতি মোকাবেলায় সামর্থ্যবান ছিল। তার মানে সে 2 নম্বর কি হতে পারে? 2 নম্বরে আরেকটা জিনিসটার, আচ্ছা, যে কোনো মুহূর্তে নিজেকে পরিবর্তন করে ফেললো। হ্যাঁ, তখন সে কিন্তু ভালো ভালো কথা বলতে লাগলো। আর 3 নম্বর এসে আমরা তাকে কি দেখলাম? আরেকটা জিনিস দেখলাম, সে বাস্তবতা স্বীকার করে দিল। হ্যাঁ, বাস্তবতা স্বীকার। এবং সে কিন্তু তার স্ত্রী যে চলে যাচ্ছে বলে সে যে আত্মহত্যার পথ বেছে নেবে, অথবা সে যে দুমড়ে মুচড়ে পড়েছে, সে যে অনেক কিছু করে ফেলবে, বিচার ডাকবে, সালিশ ডাকবে, এসবে কিন্তু সে যায় না। সুতরাং তাকে আমরা এই দিক থেকে একটা জিনিস কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি, সে কি ছিল? সে বাস্তবতাকে স্বীকার করে নিল, খুব সহজে তার বাস্তবতাটা কাছে চলে আসলো এবং সে মেনে নিল যে যা হবার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা তোমরা তোমরা
দু একজন চলে যাচ্ছ, যেও না, একেবারে শেষ করি তারপরে যাবে, এখন সুন্দর সুন্দর জিনিস আছে। ওকে, তাহলে আমরা বহিপীর সম্পর্কে। আর বহিপীর, তোমরা, আমি বারবার বলেছি বহিপীর, বহি মানে বই, পীর মানে বোঝো পীরের একটা, যারা ধর্মকে নিয়ে বিভিন্ন এলাকায় মুড়িদের সন্ধানে বিভিন্ন মানুষকে মুড়িদান করায় এবং ধর্ম সম্পর্কে বলে, সত্য মিথ্যা যাই হোক না কেন। কিন্তু প্রকৃত পীর একসময় আমাদের ছিল, যাদের সত্যি আধ্যাত্মিক কিছু ক্ষমতা ছিল। কিন্তু বর্তমান জগতে যে পীরগুলো এসে, এগুলো ভণ্ড ছাড়া অন্য কিছুই নাই, কারণ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কোনো রকমই শোভনীয় নয়। সুতরাং এই বহিপীরও কিন্তু সেরকম চরিত্রের অধিকারী, সে কখনোই ভালো ব্যক্তিত্ব নয়। তো ঠিক আছে, বহিপীর সে খুব সচেতন ব্যক্তি। সে নিজেই বলেছে, তার বহিপীরের ব্যাখ্যা সে নিজেই দিয়েছে যে আমি বইয়ের ভাষায় কথা বলি। অর্থাৎ বইয়ের ভাষা বলতে তোমরা নিজেরা জানো যে সর্বজন স্বীকৃত ভাষা যেটা, সেটাকে বইয়ের ভাষা বলা হয় এবং সব জায়গায় সেটা স্বীকার করে নেওয়া হয়। সব ধরনের মানুষ এই ভাষাটা বোঝে। যেমন আমাদের বইয়ের যে ভাষাটা আমরা ব্যবহার করি, পরীক্ষার খাতায় যে ভাষাটা লিখি, এবং যখন আমরা অন্য কারোর সাথে কথা বলি তখন কিন্তু বইয়ের ভাষায় কথা বলি। কিন্তু আমরা যখনই একটা এলাকায় চলে যাই, আমার বাড়ি যদি যশোর যায়, ওই এলাকায় ভাষা একটা আছে, সেই ভাষায় কিন্তু আমি বাড়িতে গেলে সেই ধরনের কথা বলতে পারি। তাহলে বহিপীরের মজার ব্যাপার হচ্ছে, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো এবং সে কখনোই আঞ্চলিক ভাষায় কথা বলতো না, সে সবসময় বইয়ের ভাষায় কথা বলতো, এই জন্য তার নাম বহিপীর। এটা তোমরা যেহেতু জানো, আমি এ নিয়ে সময় নষ্ট করবো না। তাহলে 1 নম্বর ক্যারেক্টারটা আমরা, এটা প্রধান চরিত্র। 2 নম্বর ক্যারেক্টার আমরা একটু চলে আসি। 2 নম্বর ক্যারেক্টারে আমরা কি পেলাম একটু দেখি। এটাও দুটো ভাগে বিভক্ত। যদিও 2 নম্বর ক্যারেক্টার এই জায়গায় তাহেরা চলে আসে, কিন্তু আমি হাতেম আলীকে নিয়ে আসবো, কারণ হাতেম আলীর সাথে বহিপীরের চরিত্রের কিছুটা আমরা একটু সাদৃশ্য পাবো। কারণ হাতেম আলীও হচ্ছে দুটো জায়গায় 2 ধরনের ক্যারেক্টার তারা আমরা দেখতে পেয়েছি। তাহলে 1 নম্বর কি বললাম, হাতেম। তাহলে আমরা এখানে নাম দিলাম হাতেম আলী। হাতেম আলীও আমরা 2 ভাগে, আমরা এই চরিত্রকে দুটো অংশে আমরা যদি দেখি তাহলে দুটো অংশই মিলে যাবে। ওই 1 নম্বর হচ্ছে ফলিং অ্যাকশন, 2 নম্বর ফিনিশিং। অর্থাৎ একটা ফলিং অ্যাকশন আর একটা ফিনিশিং অ্যাকশন। হ্যাঁ, ফলিং অ্যাকশনে কি করলো এবং ফিনিশিং অ্যাকশনে কি করলো, এই দুটোই এফ দিয়ে ফেললাম, তাহলে এফ আই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ফলিং অ্যাকশনে যখন প্রথম দিকে সে দেখলো যে পরিস্থিতি কিভাবে সামাল দিবে, তার জমিদারিত্ব রক্ষা করতেই হবে। তো যখন জমিদারিত্ব তাকে রক্ষা করতে হবে, বাই হোক অর বাই ক্রুক, সে চিন্তা করেছে যে আমার সংসার বাঁচাতে হবে, জমিদারিত্ব বাঁচাতে হবে, আমার ছেলের একটা স্বপ্ন আছে, স্বপ্নটা আমাকে যেভাবে উদ্ধার করতে হবে, তারপরে আমার একটা সুনাম আছে, সুনামটা রক্ষা করতে হবে, সব মিলিয়ে আমার জমিদারিত্ব রক্ষা করতে হবে যে কোনোভাবেই। এরকম একটা টেন্ডেন্সি তার ফার্স্ট ইম্প্রেশনে ছিল। কিন্তু শেষের দিকে গিয়ে সে অনেক বাস্তববাদী হয়ে উঠল। এই বাস্তববাদী হওয়াতে সে তার চরিত্র শেষের দিকে কিন্তু সে পরিবর্তন করে ফেললো যে না, আমাকে এটা করলে চলবে না, আমাকে কিছুটা মানবতাবাদী হতে হবে, কিছুটা মানব দরদি হতেই হবে। ঠিক আছে, আলী গট আন সিরিয়াস অ্যাবাউট মানি। ওকে, হ্যাঁ, তাহলে কি হলো, এই জায়গাটায় আমরা তার চরিত্রটা লিখি। তার চরিত্রটা এরকম ছিল, দুর্বল। প্রাথমিক দিকে সে ছিল 1 নম্বর ছিল দুর্বল চিত্ত, অনেক দুর্বল ছিল সে। হ্যাঁ, দুর্বল চিত্ত মানে মনে। 2 নম্বরে কি ছিল, 2 নম্বর যদি আমরা দেখি, আত্মকেন্দ্রিক। ঠিক আছে, 3 নম্বরে কি দেখি, মানুষ বিপদে পড়লে অনেকে আত্মকেন্দ্রিক হয়। পরিবার বৎসল, এটা সবার মধ্যেই থাকে, পরিবার বৎসল। আমরা সন্তান বৎসল বলি, কিন্তু পরিবারের প্রতি তার একটা সুন্দর টান আছে। হ্যাঁ, পরিবার বৎসল। আর দায়িত্ববোধ, তার অনেক দায়িত্ব ছিল। এবং 5 নম্বরে এসে দেখি সেই লোকটা কি করেছে, কিছুটা প্রথম দিকে স্বার্থপর ছিল। ঠিক আছে, এটা তার প্রাথমিক স্টেপ। অর্থাৎ ফলিং অ্যাকশনে সে এরকম ব্যক্তি ছিল, কি দুর্বল চিত্তের। কেন দুর্বল চিত্তের ছিল? চিত্ত মানে মন। দুর্বল চিত্ত হচ্ছে সে অর্থ পেল না, তার বন্ধু আনোয়ার উদ্দিনের কাছে অর্থ চাইতে গেল, চাইতে যাওয়ার পরে অর্থ পেল না। কিন্তু বজরায় আসার পরে যখন সে বহিপীরকে দেখেছে, তখন কি করেছে, দুর্বল হয়ে গেছে তার প্রতি। ওরে বাবা, ধার্মিক লোক চলে এসছে, তো ধার্মিক লোক চলে আসছে, আমি কি করব, আমাকে তার কথা খুলে বলি, এবং খুলেই বলেছে সে। ঠিক আছে, আর দ্বিতীয় অংশে কি, আত্মকেন্দ্রিক। কেন বললাম?
আত্মকেন্দ্রিক এই জন্যই বলছি যে সে এখন নিজে ছাড়া কিছু বুঝছে না। এই যে ছোট্ট একটা মেয়ে তাহেরা, তাকে যে একটা বৃদ্ধ মানুষ বিয়ে করেছে এবং সেই লোকটা যে জোর করে নিয়ে যাচ্ছে, বাধার সৃষ্টি করবে তো করছে না। প্রথম দিকে আমি তাকে আমরা কেউ দেখেছি যে সে তার পক্ষে কথা বলেছে, নামিরও হয়ে আছে। এটাই বোঝা যায় সে অত্যন্ত আত্মকেন্দ্রিক। সে চিন্তা করছে কি করব না করব, পরিবার বৎসল। হ্যাঁ, এই জায়গাটা একটা ভালো গুণ। তার পরিবারের প্রতি একটা দায়িত্ব বোধ ছিল, পরিবারটা কিভাবে সম্মান বাঁচানো যায় এবং জমিদারিত্ব কিভাবে টিকিয়ে রাখা যায়। আর ছিল দায়িত্ববোধ এবং স্বার্থপর হয়ে উঠেছে সে কখন, সে যখন দেখেছে টাকা পাওয়া গেছে, সে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাহেরাকে সে বিদায় তাহেরাকে সে পাঠানোর চেষ্টা করছিল যে না ঠিক আছে, তাহেরাকে বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে তুমি যদি যাও তাহলে আমার জমিদারিত্ব বাঁচে। এই অংশগুলো তার চরিত্রের মধ্যে আমরা প্রবলভাবে দেখতে পাই, যার জন্য এই চরিত্রটাও কিন্তু আমাদের কাছে খুব একটা ক্লিয়ার নয়। এই চরিত্রটাও কিন্তু আমাদের খুব একটা টানে না, এই চরিত্রও কিন্তু খুব একটা আমাদেরকে মুগ্ধ করে না, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? এই জায়গাটায় হঠাৎ করে গিয়ে দেখলাম, এই যে ফিনিশিং অ্যাকশনে গিয়ে দেখলাম যে মজার কাণ্ড ঘটেছে। ফিনিশিং অ্যাকশনে মজার কাণ্ডটা কি হয়েছে? সে হঠাৎ করে তার মধ্যে এক ধরনের ন্যায়বোধ জাগ্রত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি বলবো? ন্যায়বোধের জাগ্রত। সে ভালো হয়ে গেল, ন্যায়বোধের জাগ্রত, ন্যায়বোধ জাগ্রত বলি। 2 নম্বরে কি দেখলাম? তার চরিত্র আরেকটা সুন্দর গুণের পেলাম, লোভ ত্যাগ করলো। সে লোভ ত্যাগ করলো, বলো যাহাই হোক আমি এটা করতে পারবো না। তার যে লোভটা ছিল সেই লোভটা ত্যাগ করলো। 3 নম্বরে আমরা দেখলাম মমত্ববোধ। তার মধ্যে এক ধরনের মমত্ববোধের জন্ম দিল ছোট বাচ্চাটার প্রতি, অর্থাৎ তাহেরার প্রতি তার মধ্যে এক ধরনের মায়া জন্ম দিল। না, মেয়েটা এই অল্প বয়সে সে যখন চাচ্ছে না, সে টাকা দিক আর যাই দিক, আমি মেয়েটাকে আসলেই তাহেরার এই তোমার বহিপীরের কাছে যেতে দিব না। ক্লিয়ার? তো বহিপীরের কাছে যেতে দিব না। তাহলে কি করা যায়? তাহলে যেভাবেই হোক, তখন সে একটু বেঁকে বসলো। তখন সে বলল না, এটা হতে পারে না, তুমি যেভাবেই হোক আমি তাকে কি করব, তার ব্যাপারটা আমি দেখবো এবং কোনো রকমই যেতে দিব না। তাহলে দেখো, একটা হচ্ছে আমি এই জায়গায় ফলিং অ্যাকশনে আমরা দেখলাম অনেকগুলো তার দুর্বলতা ছিল, কিন্তু ফিনিশিং স্টেজে এসে, দ্যাট ইজ কনক্লুশনে এসে, ফাইনাল স্টেজে এসে আমরা দেখলাম তার মধ্যে হঠাৎ করে পরিবর্তন হলো। তাহলে হাতেমালি চরিত্র, এই হাতেমালি চরিত্র এবং আমরা বহিপীরের চরিত্র কি দেখলাম? দুই মুখী। অর্থাৎ এক জায়গায় এসে পরিস্থিতি যখন শিকার হলো তখন একরকমের, আর যখন সেটা কন্ট্রোল করতে না পারলো তখন সে কি করলো? তার চরিত্রকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেললো। তাহলে এই দ্বিমুখী ভাব দেখলাম এই চরিত্রের মধ্যে, যেটা কিন্তু আমরা অন্যান্য চরিত্রের মধ্যে আর একটাও পাবো না, তাই না? আমরা কিন্তু তাহেরাকে দেখেছি খুব শক্ত মনের অধিকারী। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় এই চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আচ্ছা, চরিত্রগুলোর ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে? আমাকে বলতে পারো। তোমরা বুঝতে পারো নাই, যেহেতু তোমরা এই নাটকটা অনেকবার পড়েছো, আমি আর ভিতরে বলছি না। এই চরিত্রগুলো যদি তোমরা একটু বিশ্লেষণ করো, অথবা চরিত্রগুলো যদি একটু তোমরা ভালো করে টিস্যু আছে দেখো, তাহলে কিন্তু তোমাদের আর ঠিক হবে না। তাহলে আমি 2টো চরিত্র আছে, আর 3টি চরিত্র আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। তাহলে ইনশাল্লাহ তোমার নাটকের কোথাও কোনো জায়গায় প্রশ্নে বাঁধবে না, বিশেষ করে গ এবং ঘতে বাঁধবে না, ঠিক আছে? আর খ নাম্বারটা, এটা তো আগে থেকেই বারবার বলেছি, খ নাম্বারটা তোমরা মনোযোগ নিজেরাই দাও, যে খ নাম্বার আমাদের ভালো করে পড়তে হবে। এটা বইয়ে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু খ নাম্বারগুলো আমরা পেয়ে যাই। সুতরাং এটা নিয়ে আমাদের এত চিন্তা করতে হবে না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 2টো চরিত্র খুব ভালোভাবে বুঝেছো। যদি আরও কিছু জানতে চাও আমাকে বলো, আমি এই 2টো চরিত্র সম্পর্কে আরও তোমাদের বিস্তারিত বলবো। আমরা এখন চলে যাব 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে তাহেরা। ওকে, তোমরা হাতেমালি স্বার্থপরতা কোথায় দেখা যায়? সে টাকা নিতে চায় নাই, প্রথম দিকে সে টাকা নিতে চেয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, যাক, আমি যেভাবেই হোক আমার জমিদারিত্ব বাঁচাবো। হ্যাঁ, তো এই জমিদারিত্ব বাঁচাবোর জন্য প্রথম দিকে সে একটু
কি কি এই চরিত্রের যে দুর্বল দিকগুলো ছিল, সে এই দুর্বল দিকের একটু অংশীদারিত্ব ছিল। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমি এটা মুছে দিলাম। এখন আমরা চলে যাব তাহিরায় চলে যাব। তাহিরাটা আমাদের খুব দরকার, কারণ তাহিরা থেকে প্রশ্ন আসবে কিন্তু। হ্যাঁ, তাহিরাটা যদি আমরা ভালো করে করতে পারি তাহলে আমাদের অনেক বুঝতে সুবিধা হবে। কি বললাম? তাহেরা, এটা তাহেরা। তাহেরা কি কি ছিল? তাহেরা অনেকগুলো চরিত্রের সন্নিবেশ আমরা এই জায়গায় দেখতে পাই। সে কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি। প্রথম থেকে কি আমরা দেখতে পেয়েছি? 1 নম্বরে, অর্থাৎ আমরা প্রথমে তাকে দেখলাম যে 1 নম্বরে যখন আমরা কল্পনা করলাম তখন কি ধরনের ছিল? সে ছিল কঠিন মনোবলের অধিকারী। হ্যাঁ, আমরা এখানে লিখি কঠিন মনোবলের অধিকারী। মনোবল না, সে প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত। 2 নম্বর আমরা তাকে কিভাবে দেখি? 2 নম্বর আমরা দৃঢ়চিত্ত, একই যদিও কাছাকাছি। দৃঢ়চিত্ত মানে যা করব তাই করব, ঠিক আছে, আমাকে কেউ বাধা দিতে পারবে না, এটা এরকমই আর কি। তারপরে দেখো আধুনিক মনা। আধুনিক মনা। এরপরে দেখো 4 নাম্বার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বোধ, তার মধ্যে ব্যক্তিত্ব বোধের প্রচন্ড স্ট্রং, মানে শক্ত ব্যক্তিত্ব বোধ ছিল। এবং 6 নাম্বার দেখো সাহসী। সাহসী ছিল 6 নাম্বারে কি? এবং স্বপ্নচারী ছিল, মাঝে মাঝে স্বপ্নও দেখতো সে। হ্যাঁ, মানে স্বপ্ন দেখতে ভালোবাসতো যে আমার এই হওয়া উচিত ছিল, এটা হয় নাই। এবং 7 নাম্বার হচ্ছে কি করেছে? সময়ের সঠিক ব্যবহার। সময়ের সঠিক ব্যবহার। কেন আমি বলছি ব্যবহার কথাটা? এখানে দেখো কঠিন মনোবল। কখন কঠিন মনোবল? তার বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, অর্থাৎ সে স্বীকার করে নাই, কিন্তু সে অন্যান্য মনে করেছে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সে তার ছোট্ট ভাইকে, চাচাতো ভাইকে নিয়ে সে পালিয়ে গেছে। এই ছোট্ট একটা বাচ্চা, একে এই যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এটা আসলেই কঠিন মনোবলের দরকার। তা না হলে কিন্তু সে পালাতে পারতো না, অর্থাৎ তাকে ওই বহিপীরের ঘরই করতে হতো। ঠিক আছে, সুতরাং এদিক থেকে আমরা বলতে পারি অবশ্যই সে অনেক কঠিন মনোবল ছিল, সাহস ছিল এবং দৃঢ়চিত্ত ছিল। সে বলেছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, গেছে। সে বলেছে আমি বহিপীরের সাথে যাব না, নৌকা থেকে আমি পড়ে যাবো, আত্মহত্যা করবো, যাব না। ঠিক আছে। আরেকটা চরিত্র হচ্ছে সে হচ্ছে বলা যায় স্বার্থপর ছিল না। এটা স্বাভাবিকভাবেই হয় যে সে একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য কিন্তু এক সময় ডিসিশন নিয়েছিল, ঠিক আছে আমাকে যদি যেতেই হয়, যদি জমিদারিত্ব বাড়ে বাঁচে আমি যেতে পারবো, তাহলে সে স্যাক্রিফাইস টেন্ডেন্সি তার মধ্যে ছিল। ক্লিয়ার? অর্থাৎ স্যাক্রিফাইস টেন্ডেন্সি আমরা কিন্তু এই তাহেরের মধ্যে, তার মানে আমরা আধুনিক মানুষের মধ্যে যতগুলো গুণ থাকার দরকার সব গুণগুলো কিন্তু তাহেরার ছিল। এই জন্যই আমরা তাকে কি বলছি? এই জন্য তারা আমরা বলছি ব্যক্তিত্ববোধ এবং স্বপ্নচারী। এই ব্যক্তিত্ববোধের ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন তোমরা বলতে পারো যে যখন বলেছে হাশেম আলী যখন বলেছে প্রয়োজন হলে বিয়ে করে বাঁচাবো, তখন সে কিন্তু দেখো খট করে বলে ফেলেছে আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছি? আমি আগে বিয়ে করতে চাই। এই যে ব্যক্তিত্ববোধ, সে কিন্তু ঢলে পড়ে নাই। হ্যাঁ, বিয়ে করতে চেয়েছে, যখন আমি বিয়ে করব আমি বাঁচবো বলে নাই। এই জন্যই হচ্ছে সে ব্যক্তিত্ববোধের অধিকারী। আর আধুনিক মনা কেন? আধুনিক মনা কেন? সে ওই তথাকথিত একজন ধর্ম ব্যবসায়ী অথবা পীর অথবা এই জাতীয় মানুষের সাথে সে সংসার করতে চাচ্ছে না। তার মানে তার স্বপ্ন অন্যরকম, এবং সে চাচ্ছে না যে সে এই যে ধর্ম ব্যবসায়ী একটা লোকের সাথে তার সারা জীবনটা কাটুক, তার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং এদিক থেকে সে কিন্তু আধুনিক মনা। আর কি হতে পারে? স্বপ্নচারিত বললাম, সময়ের সৎ ব্যবহার অথবা সঠিক ব্যবহার। সে কিন্তু যথাসময়ে সঠিক ব্যবহার করেছে। এটা বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, না হলে সে জিনিসটা করতে পারতই না। কেননা আমরা তীক্ষ্ণ বুদ্ধি এইভাবে বলবো, এবং সময়টা সে যদি বাড়ি থেকে না বেরিয়ে যেত তাকে বহিপীরের ঘর করতে হতো। সে যদি নৌকা ডেমরার ঘাটে বসে না কাঁপতো এবং নৌকায় যদি তাকে না নিত এবং নৌকায় যদি সে না চড়তো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বিপদ
অবশ্যম্ভাব হতো। এরপরে সে যদি আত্মহত্যার হুমকি না দিত তাহলে তাকে চলে যেতে হতো। আবার সে যদি মুখর না হতো, অর্থাৎ সে মায়ের সাথে বারবার এই খোদেজার সাথে তর্ক করেছে যে আপনি যাই বলেন না কেন আমি যাব না, ঠিক আছে, এই যে সব কিছু মিলে আমরা তাকে বলতে পারি সে সময়ের সঠিক ব্যবহার করেছে। এবং শেষ পর্যন্ত যে সে হাসিমের সাথে পালিয়ে গেছে, এটাও কিন্তু সময়ের সঠিক ব্যবহার। যদি সেটা না করতো তাহলে শেষ পর্যন্ত কিন্তু তাকে বহিপীরের সাথেই চলে যেতে হতো, হয়তো এই নাটকের অন্যদিকে মোড় নিতে পারতো। কিন্তু আমরা এই সময়গুলো সে যে সঠিক সব সময় ব্যবহার করেছে এটা তার প্রমাণ পায়। সুতরাং এর মধ্যে তোমাদের জন্য কোনো প্রশ্ন আসলে এই ক্যারেক্টার মিলিয়ে দিবা, দিয়ে একটা ভালো উত্তর হয়ে যায়। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে তোমাদের তাহেরা সম্পর্কে? তাহেরা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ওকে, লাইভে আছে কে টিচারদের মধ্যে? মাহমুদাকে দেখতে পাচ্ছি, আর মাহমুদাকে দেখতে পাচ্ছি, আর অবশ্য কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে আমরা এখন চলে যাব। আমরা তাহেরা চলে গেলাম। তাহেরার পরে আমরা যে চরিত্রটা আমাদের মোস্ট ফেভারিট চরিত্র এবং আমাদের কাছে বলা যায় যে অনেকের কাছে এটা ভালো লাগার চরিত্র, যে আধুনিক মনা, টকবগে এবং যে কোনো সময় পরিস্থিতি মোকাবেলা এবং সাহসী যুবক, এবং বলা যায় সম্পূর্ণ সত্যের সাথেই সে লড়েছে এবং অন্যায়ের প্রতিবাদ করেছে। সে বাবা হোক, মা হোক, অথবা পীর হোক, অথবা যেই হোক, সত্য যে সত্য সে স্টাবলিশ করার চেষ্টা করেছে। সেই সুন্দর একটা চরিত্র। এর মধ্যে বলা যায় সবচেয়ে, যে যাই বলুক না কেন, এই চরিত্রটাই হচ্ছে এই নাটকের কিন্তু অলংকার। এবং এই চরিত্রটা যদি এই জায়গায় সৃষ্টি না করতেন তাহলে কিন্তু এই নাটকটা অন্যভাবে হতে পারতো। সুতরাং এই চরিত্রকে আমরা কোনো রকমেই আমরা কি করতে পারি না, আমরা অবহেলা করতে পারি না। সেই চরিত্রের নাম হচ্ছে হাশেম আলী। ওকে, আমি মুছে দিলাম। চলে আসো হাশেম আলীতে। আমরা একটু লাল কালি দিয়ে দিলাম, কারণ এটা খুবই হাশেম আলী একমাত্র ছেলে। এর ইচ্ছা ছিল সে ভালো ব্যবসা করবে, কিন্তু যাই হোক সেটা ব্যবসা তার হয়ে ওঠেনি, অথবা শেষ পর্যন্ত সে ব্যবসা করতে পারে না। কিন্তু সে কি করেছে, তার মধ্যে কি ছিল? সে এক নম্বর ছিল যুক্তিবাদী। প্রত্যেকটা কথাই সে যুক্তি দিত, যুক্তিবাদী। তাহলে আমরা তাকে যুক্তিবাদী বলতে পারি। দুই নম্বরে কি ছিল? সে আশাবাদী, সে হতাশাবাদী, অর্থাৎ সে হচ্ছে প্যাসিমিস্টের দলে। হ্যাঁ, সে অত্যন্ত আশাবাদী। হ্যাঁ, নৈরাশ্যবোধ তার মধ্যে ছিল না, সে আশা করত, অর্থাৎ তাকে আমি বলতে পারি আশাবাদী চরিত্র। হ্যাঁ, আশাবাদী হতে পারে। তার মধ্যে 1, 2 আশাবাদী ছিল। এবং 3 নম্বর তার মধ্যে সে একজন শিক্ষিত যুবক, তাই না? শিক্ষিত যুবক, এটাও তার একটা চরিত্রের একটা সুন্দর দিক। হ্যাঁ, তারপরে 4 নম্বর শিক্ষিতর পরে ত্যাগী, সে অনেক ত্যাগ করেছে, ত্যাগী চরিত্র। এবং 5 নম্বরে যাকে আমরা দেখতে পাচ্ছি সে মুক্তমনা। ঠিক আছে, মুক্তমনা। মুক্তমনা আধুনিক, আধুনিক বলতে পারি, মুক্তমনা বলতে পারি। কেন? এই চরিত্রগুলো কি কি কারণে যুক্তিবাদী হতে পারে? এই চরিত্রটা যুক্তিবাদী হওয়ার কারণটা কি? এর অন্যতম কারণটা হচ্ছে যে যে সে যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করত। সে তার মাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে না, এটা তো আসলেই এ বৃদ্ধর কাছে যাবে কেন, সে জোর করে নিয়ে আসবে, সেটা তো হবে না। এই জন্য তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, তাই না? যুক্তি ছাড়া তো হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যুক্তিবাদী তাকে বলতে পারি। তাহলে 1 নম্বর ক্যারেক্টার যুক্তিবাদী, ওকে, রাইট। 2 নম্বর আশাবাদী। আশাবাদী কি? সে কখনোই কিন্তু আশা ছাড়ে নাই এবং শেষ পর্যন্ত সে লড়াই করে গেছে যে যেভাবেই হোক তাহেরাকে তা বাঁচাতেই হবে, যেভাবেই হোক তাকে উদ্ধার করতেই হবে। প্রয়োজন হলে এই একটা সামান্য দিনের বিবাহিত মেয়েকেও সে বিবাহ করবে, সে নিজের সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু তাকে বাঁচাবে। এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আসলে আশাবাদীদের হয়, না হলে আশাবাদী ছাড়া এরকম কেউ ত্যাগ করবে না। তাহলে প্রত্যেকেরই এরকম আশাবাদী হওয়া উচিত। ক্লিয়ার? এখন দেখো, এছাড়া এটা তো আমরা জানি সে একজন শিক্ষিত যুবক, তাই না? সে শিক্ষিত যুবক, আমরা তাকে শিক্ষিত, তার ছাপাখানা দেওয়ার একটা শখ ছিল, শেষ পর্যন্ত হয়তো হচ্ছে না। আর ত্যাগী, ত্যাগী কেন? ত্যাগী কেন? কেউ কি বুঝবে যে একটা বিবাহিত মেয়েকে, যে যাই বলুক, তার তো হয়তো স্বীকার করে নাই, কিন্তু তাহেরা তো আসলে বিবাহিত ছিল, তাই না?
তো তাকে দিয়ে আবার নতুন করে নিয়ে সংসার করবে, এই জন্য সে তার নিজেকে ত্যাগ করেছে। অর্থাৎ এরপর মুক্ত মনা আধুনিক মনা, মুক্ত মনা এবং আধুনিক মনা ছাড়া এই ধরনের কেউ হতে পারে না। সুতরাং তাকে আমরা এই দুটো থেকে কোনো রকমই ব্যতিক্রম ভাবতে পারি না। সে অবশ্যই মুক্ত চর্চা, মুক্ত মনের অধিকারী। তাই শেষ পর্যন্ত তার জন্যই কিন্তু আমাদেরকে এই তাহেরাকে বাঁচানো সম্ভব হয়েছে, না হলে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হতো না এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে বহিপুরের ঘরেই যেতে হতো। ওকে, তাহলে আমরা এই চরিত্রের এই অংশটা পেয়ে যেতে পারি। আর সব শেষে আমরা এই সব শেষ চরিত্রটা আমরা একটু দেখে নিই। এই চরিত্রটা মজার কিছু জিনিস আছে। এই চরিত্রটা হচ্ছে আমাদের মায়ের মতো চরিত্র, সেটা হচ্ছে খোদেজা। ঠিক আছে, খোদেজা বিবির চরিত্রটা কেমন একটু দেখি। এই খোদেজা বিবির চরিত্রটা হচ্ছে অনেকটা, প্রথম হচ্ছে দুর্বল চিত্ত, অত্যন্ত দুর্বল চিত্ত, তাই না? অর্থাৎ দুর্বল চিত্তের অধিকারী। সে পীর বললেই তার কাছে আর মনে হচ্ছে সব কিছু শেষ। দ্বিতীয়ত হচ্ছে সেও পরিবার কেন্দ্রিক ছিল। হ্যাঁ, তার ছেলের পরিবার কেন্দ্রিক, অর্থাৎ তার ছেলেকে সে এই তাহেরের কাছে বারবার ঘেঁষা, সে মোটেই পছন্দ করছে না। তারপরে সে ছিল শান্ত প্রকৃতি। হ্যাঁ, অনেক শান্ত প্রকৃতির ছিল, শান্ত প্রকৃতির এবং পরোপকারী ছিল। পরোপকারী কারণ সে কিন্তু, আচ্ছা আমি বলছি, এরপর লিখে নিই। এরপরে হচ্ছে ধর্ম বিশ্বাসী। সে ধর্মে বিশ্বাস করে, কিন্তু ধর্ম বিশ্বাসী, সে ধর্মটা অন্য অন্ধবিশ্বাস বলা যায়। আর সবশেষে তার মধ্যে ছিল পীর ভক্তি, পীরের প্রতি অসীম ভক্তি। এই চরিত্রগুলো 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ 6টা আইটেম তার মধ্যে ছিল। তো এখন আমি চলে আসি দুর্বল চিত্ত কেন তাকে দুর্বল চিত্তের অধিকারী বলা হচ্ছে। সে বারবার তাহেরাকে যেতে বলছে যে মা তোমার যাওয়া উচিত, তোমার বিয়ে হয়েছে, তোমার ভাগ্য ভালো, না হলে তুমি পস্তাবে, ইত্যাদি ইত্যাদি দুর্বল দুর্বল কথা বলে তাহেরাকে বারবার সে বহিপুরের সাথে যাওয়ার জন্য বলেছে। সে কখনো আকপেশ ভাবে নাই যে এই মেয়েটা তার সাথে যেতে চাচ্ছে না, তার মনের বিরুদ্ধে কেন জোর করে পাঠানো হচ্ছে। এরপরে পরিবার কেন্দ্রিক, তার ছেলেকে আগলে রাখার চেষ্টা করেছে, তার পরিবারকে আগলে রাখার চেষ্টা করেছে, যে তার ছেলে যেন কোনো রকমে এই তাহেরার ফাঁদে না পড়ে। অর্থাৎ বারবার তাহেরার সাথে কথা বলছে, এটা তার পছন্দ হচ্ছে না। এটা সেই জন্য বলছে তোর এই ঘরে থাকার দরকার না, যেহেতু দুটো কামরা ছিল, এই দুটো কামরা থেকে বলছে যে তুমি অন্য কামরায় চলে যা। ঠিক আছে, এই জন্য তার ছেলেকে সে রক্ষা করার চেষ্টা করেছিল, যাতে তাহেরার সাথে বারবার কথা না বলে। এরপরে দেখো অত্যন্ত শান্ত প্রকৃতির মেজাজি না, মেজাজি হলে হয়তো সে তাহেরাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু তাকে বুঝিয়েছে, এই জন্য তাকে শান্ত প্রকৃতির। অর্থাৎ গ্রামীণ মায়েরা যেরকম হয়, গ্রামীণ মহিলারা একটু মধ্যবয়স্ক অথবা বেশি বয়স্ক মহিলারা যেমন হওয়ার কথা, ঠিক তেমনিই কিন্তু ছিল খোদেজা। আর সবশেষ পরোপকারী আমরা কেন বলবো, সে প্রথমেই দেখো আমরা তাকে দেখেছি যে তাহেরাকে ওই ডেমরার ঘাট থেকে সে যখন দেখছে অন্যান্য মানুষগুলো গিলে খাচ্ছে, অর্থাৎ তাকে হয়তো কিছু বলছে, তখন তাকে তার চাকরকে দিয়ে তাকে কিন্তু বজরায় নিয়ে আসছে। না নিয়ে আসলে কিন্তু সে পারত, কিন্তু তাকে এই যে বিপদটা সে ঘাড়ে নিয়ে আসছে, এটার থেকে আমরা বলতে পারি সে অনেকটা পরোপকারী ছিল। এবং ধর্মে বিশ্বাসী মানে এই পীরের কথা বললেই তার সমস্ত শেষ, অর্থাৎ পীর বলতেই সে অজ্ঞান। অর্থাৎ তার প্রতি তার মনে হয়েছে যে পীররা কখনোই অপরাধ করতে পারে না, কখনোই পীররা পাপ করতে পারে না। আর পীররা যে 50 ব্যক্তিটা এই ছোট্ট একটা মেয়ের সাথে যে বিবাহ করেছে, এটাই কিন্তু সে চিন্তা করেছে এটা মনে ঠিক আছে, তাই না? তো সব মিলিয়ে আমরা কি দেখতে পেলাম, সব শেষ তার পীরের প্রতি একটা আস্থা, পীরের প্রতি একটা ভক্তি, এবং এই ভক্তিটাই তার মধ্যে ছিল। তো আমি এই চরিত্রগুলো বিশ্লেষণ করলাম। এখন তোমরা নিজেরাই বলবে, গ এবং ঘ গুলো কিন্তু সিচুয়েশন বেস, ক্যারেক্টার বেস হয়, এবং সিচুয়েশনটা তোমরা নিজেরাই জানো যে নাটকটার সমাপ্তি কী হয়েছে, সুন্দর সমাপ্তি হয়েছে, এবং হাসেম আলী সবশেষ তাহেরাকে নিয়ে ভেঙে গেছে, এবং পুলিশ পর্যন্ত ডাকা হয় নাই। এর অন্যতম কারণ ছিল পুলিশ ডাকলে বুঝতে পেরেছে যে ধুরন্ধর তোমার বহিপীর বুঝতে পেরেছিল যে ঝামেলা হলে তার উপর দিয়ে যান, অর্থাৎ সে কিন্তু ডাকেনি, সে সহজে মেনে নিয়েছে, এবং নাটকটা কিন্তু এইভাবে শেষ হয়েছে। এখন এই নাটকটা কেন আমাদের
পড়তে হচ্ছে। তোমাদের পূর্বপুরুষরা কিন্তু কেমন ছিল এটা মূলত দেখানোর জন্য যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল। আমাদের পূর্বপুরুষরা কিন্তু এরকমই ছিলেন, যারা অল্প একটু এলেম পড়ে সাংঘাতিক রেসপেক্ট ছিল, যে তারা যেটা করবে সেটাই সত্য। কিন্তু এটা ধরো একটা সময় ছিল, যে সময়টা ঠিক ঊনবিংশ শতাব্দীর প্রাথমিক স্তরের দিকে। হ্যাঁ, এই সময়টা কিন্তু আমাদের ধর্মের প্রতি এরকম একটা আস্থা, মানে অসম্ভব রকমের আস্থা ছিল। কিন্তু আস্থাটা নষ্ট করে দিয়েছে তথাকথিত কিছু পীর জাতীয় মানুষ, যারা নিজেদেরকে পীর বলে ভাবত এবং নিজেদেরকে ধর্ম অনেক এলেম জানেন এরকম ভাবত। সেই সমস্ত লোক কিন্তু আমাদের দেশে মানে ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু যখনই আমাদের শিক্ষার বিকাশটা হলো, আমরা যখন আস্তে আস্তে শিক্ষিত হয়ে উঠলাম, ঘরে ঘরে অথবা পরিবারে পরিবারে অথবা সমাজে সমাজে বা মহল্লায় মহল্লায়, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে কাটতে শুরু করলো। এই জন্য দেখবা যে এখন কিন্তু আমাদের সমাজে এরকম অল্প বয়স্ক মেয়েদের কখনোই একজন বৃদ্ধের সাথে বিয়ে দেওয়া হয় না। আবার মনে রাখবে যে ধর্মের দোহাই দিয়ে কেউ যদি বিয়ে দিতে চায়, মানুষ তাকে বাধা দেয় এবং প্রতিহত করে, এবং যেভাবেই হোক পুলিশের কান পর্যন্ত কিছু পৌঁছে যায়, এবং সেই কাজটা কিন্তু আর করতে দেয় না। আর কেউ এর মধ্যে যে করবে না দাঁড়ায়, সেক্ষেত্রে বয়সটা লুকিয়ে করতে পারে, বিভিন্ন কারণে করতে পারে। তো এইগুলো আসলে আমরা যেটা বলবো যে এক্সেপশনাল কখনোই উদাহরণ হতে পারে না, এটা সমাজে এক্সেপশনাল ঘটবেই। তো আমাদের নাটকটা এইভাবেই শেষ হয়ে গেল, এবং নাটকটার পরিসমাপ্তি খুব সুন্দর হয়েছে, আমাদের সবাই ভালো লাগার কথা। এবং আমরা অনেকবার পড়েছি, যেহেতু অনেকবার নাটকটা পড়েছি, আমি একটু ফিনিশিং দিয়ে দিলাম, যাতে তোমাদের যে কোনো ধরনের ক্রিয়েটিভ আসলেই তোমরা লিখতে পারো। আর এই নাটকে আমি কিছু ক্রিয়েটিভ তোমাদের মেসেজে দিয়ে দিয়েছি বা তোমাদের ইমেলে দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বে, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো আর দীর্ঘায়িত করবো না আমার ক্লাসটা। তো তোমরা শেষের দিকে একটু এসেছিলে, কিন্তু উপস্থিতিটা আরও বেশি হলে, আরও একটু সন্তোষজনক হলে ভালো হতো। তো আমি এখন তোমাদের শেষ করব। তো কোনো প্রশ্ন থাকলে, আশা করি কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে তো আরও পরে দেখা হবে, ওই সময় করে আমি উত্তর দিব। তো টিল দেন, খুদা হাফেজ, বাই।